ম্যারেজ টাইমে সাকসেস স্টোরি তো আমরা খুবই সেলিব্রেট করি, কিন্তু অপর প্রান্তে যারা আছেন, অর্থাৎ যাদের বিয়েতে সমস্যা হচ্ছে, আমরা আজকে সেই রকম ধরনের কিছু স্টোরি নিয়ে কথা বলবো। এটার আমি নাম দিচ্ছি ডিস্ট্রেস স্টোরি, জাস্ট সাকসেস স্টোরির অপোজিট করার জন্যই। তবে এখানে কিন্তু এরকম নয় যে ম্যাচ পাওয়া যাচ্ছে না বা তার প্রোফাইল খারাপ বা কোনো ফ্রডলেন্ট ব্যাপার, একদমই নয়। এটার কারণ হচ্ছে গিয়ে আসলে তাদের কিন্তু কিছু মাইন্ডসেট, যেই মাইন্ডসেটের জন্য তারা তাদের সঠিক সঙ্গীকে হয়তোবা পেয়েও হারাচ্ছেন। তো আজকে আমরা এরম ধরনেরই একটা গল্প নিয়ে কথা বলছি। তো এই গল্পটা সত্যি আমাকেও খুব ছুঁয়ে গেছে। একজন বোন, যিনি বাইরে থাকেন, বিদেশে থাকেন, আমেরিকায় থাকেন, তো তার জন্য আমরা একটা ম্যাচ খুঁজে পেয়েছিলাম এবং উনি খুবই উৎসাহিত ছিলেন। ম্যাচটিকে ওনার খুব পছন্দ হয়েছে এবং উনি বলেছিলেন যে মানে আমাদেরকে খুবই ধন্যবাদ দিয়েছিলেন যে আমরা মনের মতন আমি একজন পেয়ে গেছি। এবং তার সঙ্গে কথা হয়, ম্যাচটা এসেছিল কিন্তু প্রপোজালটা এসেছিল সেই ছেলেটির তরফ থেকে। তো দুপক্ষেরই পছন্দ হয় এবং 15টা ডেটে তারা যায়। হ্যাঁ, যেহেতু বিদেশে থাকেন তো অবভিয়াসলি নিজেদের মধ্যেই কোঅর্ডিনেট করেন। তো এরকম 15খানা ডেটে ওনারা যান। তারপরে হঠাৎ একদিন তিনি বলেন যে আমি ওনাকে কোথাও আর মানে কন্ট্যাক্ট করতে পারছি না, ব্লক হয়ে গেছি, আপনি কি একবার খবর নেবেন যে সমস্যাটা কি। তো আমরা অবাক হই, কারণ আমরা অলমোস্ট ভেবেছিলাম যে এই সম্পর্কটা হয়েই গেছে, আর একটা সাকসেস স্টোরি। হ্যাঁ, ছেলেটির সঙ্গে কথা বলেছিলাম, মেয়েটির সঙ্গে কথা বলেছিলাম, দুজনেই আমাদেরকে থ্যাঙ্ক করেছিল, তাহলে কি হতে পারে। তো আমরা তখন ছেলেটির সাথে যোগাযোগ করি এবং ছেলেটি বলে যে আমি না প্রথমে ওনাকে পছন্দ ছিল, তারপরে যখন একটা দুটো ডেট আমি ইনিশিয়েট করি, আমি মানে আমরা দুজনেই চেয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমি দেখি যে উনি সবকটা ডেট অ্যারেঞ্জ করেন, আমি কিন্তু আর একটাও ডেট অ্যারেঞ্জ করি না। সব কিছু উনি করেন, উনি সমস্ত ব্যবস্থা করেন, উনি ওনার ফ্যামিলিকে জানান, উনি ওনার বন্ধু বান্ধবীদেরকে জানান, বন্ধু বান্ধবীর টেক্সট মেসেজ আমাকে নিয়ে এক্সচেঞ্জ হওয়া সেগুলো আমাকে দেখান। তো এই সব কিছু দেখে আমি জানি না কেন সব কিছুই খুব ভালো শোনাচ্ছে, কিন্তু আমি আর খুব একটা ইন্টারেস্টেড নই। তো আমি বললাম যে কেন, এটা তো ভালো, তিনি আপনাকে নিয়ে উৎসাহিত, তো এর মধ্যে খারাপ কি পাচ্ছেন। বলছে যে না, কিন্তু আমি সেই টানটা ফিল করছি না। তো এইখানটাতে আমরা আবার জিজ্ঞাসা করলাম যে আপনি কিন্তু প্রপোজালটা পাঠিয়েছিলেন এবং আপনার সঙ্গে এই মেয়েটির সব দিকে ম্যাচ হচ্ছে, আপনি কি সত্যি এগোতে চান না। উনি বলেন যে না, আমি এগোবো না, ওনাকে আপনি জানিয়ে দিন। তো এই ক্ষেত্রে ঘটনাটা খুবই দুঃখের, কিন্তু এখানে আমি কিছু বলতে চাই। যখন আমি মেয়েটির সঙ্গে কথা বললাম, খুবই হার্টব্রোকেন হয়েছেন এবং উনি বললেন যে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি অ্যারেঞ্জ করেছি। তো আমি বললাম যে আপনি কেন করেছেন, সবকটা ডেট আপনি কেন অ্যারেঞ্জ করছেন যখন আপনি দেখছেন অপর দিক থেকে কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তখন বলছেন যে আপু, আমি ভেবেছিলাম উনি ব্যস্ত আছেন, আমি ভেবেছিলাম যে আমি অ্যারেঞ্জ করি বা ওনাকে আমি জানাই, আমরা কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করি যাতে করে আমাদের বন্ডেজটা আর একটু ভালো হয়। তো আমি বলি আচ্ছা। তো তখন আসলে উনিও কিন্তু একটা মানে খুব বড় কোম্পানিতে খুব বড় পজিশনে কাজ করেন এবং উনি খুব লজ্জিত হয়ে যান। উনি ভাবেন যে আমার সম্বন্ধে কি ভাবলো। তো তখন আমি ওনাকে বলি যে আসলে এখানে ভাববার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেখানে কিন্তু আপনি এটা ভাবতে যাবেন না যে আপনি ছোট হয়ে গেছেন, বা এখানে সত্যিকারেরই অপর মানুষটা কি ভাবলো সেটা নিয়ে আপনার ভাববার দরকার আছে। না, আমি কি খুব ডেসপারেট বা খুব নিডি, না একদমই নয়। এখানে একটা ছোট্ট সাইকোলজিক্যাল ট্রিক কাজ করেছে, সেটা হচ্ছে আমি এটাকে ডেসক্রাইব করব আইকিয়ার এক্সাম্পল দিয়ে। আইকিয়া হচ্ছে এমন একটা স্টোর যেটা কিন্তু রীতিমতো সস্তা, কিন্তু তারপরেও আমরা আইকিয়াকে প্রচণ্ড ফ্লন্ট করি। যখন আমরা আইকিয়ার জিনিস কিনি আমরা কিন্তু সেটা মানুষকে বলি, দেখাই একটা সস্তা ব্র্যান্ডের জন্য, এবং আমরা খুব ভ্যালু করি। তো এইটা হচ্ছে কি একটা ব্যাপার যে আইকিয়ার ফার্নিচার আসলে বক্সে আসে এবং আমাদের নিজেদেরকে পুরোটা অ্যাসেম্বল করতে হয়। তো এই যে আমরা যখন নিজেরা একটা কাজ করি, নিজেরা যখন সেই কাজটার পেছনে এফার্ট দিই, তখন কিন্তু আমরা সেটাকে অনেক অনেক ভ্যালুয়েবল মনে করি। আরেকটাও স্টাডি আছে, আইকিয়াতেই এটা করা হয়েছিল, যে যেখানে কিছু মানে দুটো গ্রুপে আর কি এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। একটা গ্রুপ, এক্সপেরিমেন্টাল গ্রুপ যারা, তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু বানান,
বাক্স থেকে শুরু করে সমস্ত কিছু তারা নিজেরা বানিয়েছিল। আর একটা গ্রুপ কিন্তু রেডিমেডটা পেয়েছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই জিনিসটার জন্য কত টাকা দেবেন, তখন অদ্ভুতভাবে যারা নিজেরা বানিয়েছিল তারা কিন্তু জিনিসটার দাম অনেক বেশি এস্টিমেট করেছে, আর যারা রেডিমেড পেয়েছিল তারা কম। তো এই স্টাডিগুলো থেকে বোঝা যায় যে আমরা যখন নিজেরা ইনভেস্ট করি, আমাদের সময়, আমাদের এফর্ট, ইনিশিয়েশন সব কিছু যখন আমরা ইনভেস্ট করি, তখন আসলে আমরা ভাবি যে সম্পর্কটাই খুব ভ্যালুয়েবল, মানুষটা খুব ভ্যালুয়েবল মানুষটা নয়, ভ্যালুয়েবল হচ্ছে আপনার এফর্ট, আপনার টাইম, আপনার মেন্টাল এনার্জি। এইটার জন্য কিন্তু আর একটা মানুষকে আপনি ভাবছেন যে এর জন্যই এত কিছু করছি, তাহলে হি মাস্ট বি ভেরি ভ্যালুয়েবল। কিন্তু এখানে আমরা একটু ভুল করি। ভ্যালুয়েবল আর একটা মানুষের সঙ্গে আমরা যদি না রাখি, যদি নিজের এফর্ট ইনভেস্টমেন্টটাকেই আমরা ভ্যালু দিই, তাহলে কিন্তু বুঝবো যে আসলে মানুষটা হয়তো ততটাও কিছু অ্যামেজিং চার্মিং ছিল না যতটা আমরা মনে মনে ভাবছিলাম। তো অপর দিক থেকে ছেলেটির সঙ্গেও কিন্তু সেম জিনিস হয়েছে। যেহেতু ওনার ইনভেস্টমেন্ট অনেকটা সিগনিফিকেন্টলি লো হয়ে গেছে যখন মেয়েটি ইনিশিয়েটিভ নিচ্ছেন, তখন কি হয়েছে যে ওনার মনে হচ্ছে যে না, এই মেয়ে তো অ্যাভেলেবেল, এই মেয়েকে তো অতটা এফর্ট বা বিয়ের মতন জায়গাতে তো অতটা ওয়ার্দি নয়। খুব ভুল ধারণা, খুবই ভুল ধারণা। আপনি একজন সত্যিকারের এমন মানুষকে হারালেন যিনি কি আর সত্যি আপনাকে ভ্যালু করে, সেটা অন্য ব্যাপার। একটা কথা আমি ছোট এখানে বলবো, যে যদি আপনার সঙ্গে এটা হয়, এটা হতেই পারে, এটা একটা মানে সাইকোলজিক্যালি প্রুভেন ফ্যাক্ট, এটা হয়, তো দুতরফকেই বলবো। মেয়েটিকে বলবো যে দেখুন, কখনোই এফর্ট খুব বেশি কাউকে তখন দেবেন না যখন দেখছেন যে আরেকটা দিক থেকে রেসিপ্রোকেশন নেই। রেসিপ্রোকেশন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সম্পর্কের জন্য। যদি রেসিপ্রোকেশন না পান, তাহলে জিজ্ঞাসা করুন, তাহলে কথা বলুন, কিন্তু এফর্ট দেওয়া বন্ধ করে দিন। এফর্ট আপনি আপনার তরফ থেকে দেওয়া এবং জাস্টিফিকেশন যে তার হয়তো কাজ আছে, তার হয়তো জীবনে ব্যস্ততা, আপনারও জীবনে আছে। যদি সে রিলেশনশিপটাকে ভ্যালু করে, সে নিশ্চয়ই নিজে থেকে এফর্ট দেবে। আর যদি এখনই এফর্ট না দিতে পারে, সেই সম্পর্কে আমাদের যাওয়ার দরকার নেই। ছেলেটিকে বলবো, যদি আপনার কখনো মনেও হয় যে কোনো কারণেই হোক না কেন, বা আপনি কাকে হারিয়েছেন এসব ছেড়ে দিন, এটা আপনার ডিসিশন। আপনার মনে হতেই পারে, দুটো ডেটের পরে আপনার মনে হতেই পারে যে আমি এর সঙ্গে এগোতে চাই না, কিন্তু আপনি জানিয়ে দিন তাকে আপনার ভুলটা এখানে। আপনি কেন 15টা ডেটে তার সাথে গেছেন? তিনি ইনিশিয়েট করেছেন, কিন্তু আপনিও তো প্রত্যেকবার রাজি হয়েছেন। তিনি যখন মেসেজ করেছেন, আপনিও তো রিপ্লাই দিয়েছেন যে হ্যাঁ রাজি হয়েছি, আপনি গেছেন। এই জিনিসটা কিন্তু আসলে এই মেয়েটিকে কতটা বেশি আপনি লিড করেছেন, হ্যাঁ, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে এইটা কিন্তু আপনার সঙ্গেও হবে, এই জিনিসটা ঘুরে আসবে। সুতরাং এই জিনিসটা করবেন না। যখন এরকম ধরনের কিছু মনে হয় যে আমি কানেকশন ফিল করছি না, লেট দেম নো অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোনো সমস্যা নেই, সেই মেয়েও অন্য ছেলে পেয়ে যাবে, আপনিও অন্য মেয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? সুতরাং তাকে বললে সে কষ্ট পাবে, আপনি তো কষ্ট দিলেনই, তাই না? আর দিতেই তো হবে, আপনি তো সে কষ্ট পাবে বলে একটা বিয়ের মতন সিদ্ধান্ত নিতে পারেন না, বা নিজেকে জোর করতে পারেন না। সুতরাং কষ্ট পেলেও আপনি অনেস্ট থাকুন। আপনি যখন প্রথমবার আপনার মনে ডাউট আসছে, আপনি আলোচনা করুন খোলাখুলি, আপনি তাকে জানান এবং রেসপেক্টফুলি সম্পর্কটাকে শেষ করুন। তাকে লিড করে তাকে 15টা ডেট, প্রায় 3-4 মাসের এটা একটা ঘটনা ছিল, এতটা তাকে ইনভলভ করার দরকার ছিল না, এবং এটা কিন্তু আপনার দিক থেকে একটা খুব বড় ভুল হয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখতে পারি যে দুটো শিক্ষা। একটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ম্যাটার্স। যদি ইনভেস্টমেন্ট কম দেখেন, তাহলে একেবারেতে সেখানেই নিজেকে থামান, প্রশ্ন করুন, এবং রেসিপ্রোকেশন না পেলে আপনিও আপনার এফর্ট কমান। ব্যালেন্স করাটা কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি, বিশেষ করে সম্পর্কের শুরুর দিকে, যখন আপনি একদম শুরু করছেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর দ্বিতীয় কথা, যদি কখনো ফিল করেন যে একজন পাত্রীর সঙ্গে বা পাত্রের সঙ্গে আপনাদের ঠিক অতটা ভাইব ম্যাচ হচ্ছে না, তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানিয়ে দিন, যাতে সেও নিজেকে সামলে নিতে পারে।